হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকাটা আমি আশা করেই বললাম। তো নতুন বছরে আপনারা সবাই কেমন আছেন তা আমরা অবশ্যই কমেন্টসে জানবো। আর আমাদের আজকে নতুন বছরে আমরা আজকে যে অতিথিকে সামনে এনেছি তাকে আপনারা আগেও দেখেছেন। আমাদের আজকের অতিথি আজিজুর রহমান। উনি কিন্তু একজন সচিব, রিটায়ার্ড পারসন। এখন আপাতত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অ্যাডভাইজার হিসাবে উনি আছেন। তো এর আগে উনি ছিলেন সচিব, এখন উনি রিটায়ার্ড পারসন। তো চলুন আমরা ওনার সাথে কথা বলি। কেমন আছেন আপনি? জি, আমি ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। নতুন বছর কেমন কাটলো আপনার? এই তো আমাদের যে বয়স, এই বয়সে মোটামুটি বাচ্চারাই তা এনজয় করে, আমরা সাথে থাকি। আচ্ছা, তো তারপরেও তো আমি কিন্তু ফেসবুকে দেখেছি আপনি নিউ ইয়ারে অনেক মজা করেছেন, বাসায় অনেকে ছবি পোস্ট করেছেন, তাহলে তো অবশ্যই আপনি এনজয় করেছেন। তো আপনার মানে ওই দিনটা, ওই মুহূর্তটা কেমন কেটেছে? অনেক ভালো কেটেছে। বাচ্চারা আমাদের চোখের সামনে আনন্দ উল্লাস করেছে, আমরাও সেখানে বসেছি, নানান রকমের বাজি টাজি পুড়িয়েছে, ভালো খাওয়া দাওয়ার আয়োজন করেছে, ঘরটা সাজিয়েছে, সব কিছু মিলে একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করেছিল। আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তো আপনার এই 2025 সাল কেমন যাবে মনে করেন, আপনি আশা করছেন? আসলে দেশের এবং আন্তর্জাতিক যে পরিবেশ পরিস্থিতি, এতে করে আগামী বছরটা বিশেষ করে বাংলাদেশের জন্য যে কেমন হবে এটা প্রিডিক্ট করা খুবই ডিফিকাল্ট। আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অত্যন্ত একটা স্রোতস্বিনী নদীতে পালহীন একটা নৌকো যেমন করে আগায়, আমরা ঠিক সেভাবে এগিয়ে যাচ্ছি। জানি না সামনের দিনগুলি কেমন যাবে, তবে আমরা আশা করব হয়তো আমরা ভালোভাবে এই বছরটা আমরা কাটাতে পারবো। আচ্ছা, তো আপনার এই 2024 সালটা তো সবার জন্য একটু, দেশের জন্য বলেন, মানুষের ব্যক্তিগত জীবনে বলেন, সবার জন্য একটু কষ্টদায়ক হয়ে গেছে। আর যারা এই 24 সালে সন্তান হারিয়েছে তাদের কষ্টটা তো তুলনা করা যায় না। তো আপনার কাছে এই 2024 সাল আর 2025 সালের মধ্যে কি তফাৎ বুঝতে পারছেন? আসলে হাসিনা পদত্যাগ করার পর আপনার কাছে কি মনে হচ্ছে, যে দেশ কি আগের চেয়ে ভালো আছে নাকি এখন তার থেকেও খারাপ? আসলে পরিবর্তনটা আমাদেরকে অ্যাকসেপ্ট করাই ভালো। যে কোনো জিনিসের মধ্যে একটা পরিবর্তন থাকা দরকার। পরিবর্তন যদি না থাকে তাহলে প্রকৃতি নিজে তার পরিবর্তনের কোর্সটা নিয়ে সামনে এগিয়ে আসে। আমার যদি মনে হয় যে পূর্ববর্তী যে সরকার ছিল, সরকারের আরও আগে যদি একটু পরিবর্তন হতো তাহলে হয়তো আমাদের এই বর্তমানে যে ম্যাসাকারটা ক্রিয়েট হয়েছে সেই ম্যাসাকারটা হয়তো হতো না। তো যে কোনো পরিবর্তনের মধ্যেও একটা সুস্থ এবং সুন্দর একটা গতি থাকে, যে গতিটা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। বর্তমানে আমাদের বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় আমাদের যে লক্ষ্যটা কোথায়, আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, কোথায় যাচ্ছি, এটা আমার কাছে এখনও বোধগম্য নয়। এবং আমি কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার একটা সাক্ষাৎকার আমি দেখেছি। সেখানে তিনি বলেছেন দেশটা যে এখন কই পরিচালনা করছে আমরা জানি না, ছাত্ররা করেছে কিনা সেটাও জানি না, আমরাও করছি না, কে যে চালাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। বুঝতে হলে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক একটা কথা। একটা দেশের পররাষ্ট্র উপদেষ্টা যদি এ ধরনের কথা বলেন, এটা জাতির জন্য অত্যন্ত হতাশাব্যঞ্জক। তারপর আমরা হতাশ হচ্ছি না, আমরা অনেক, এই বাংলাদেশ সেই ব্রিটিশ বলবো না, তার আগেও প্রায় 2000-2500 বছরের যে সনাতন বাংলাদেশ, এই বাংলাদেশ অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। এখানে ডাচ এসছে, পর্তুগিজরা এসছে, এখানে ব্রিটিশ বেনিয়ারা এসছে, পাকিস্তানিরা এসছে। সব কিছুর পরেই কিন্তু আমরা একটা সুস্থ গতি লাভ করে গত 54 বছর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ছন্দপতন হয়েছে বটে, আমার বিশ্বাস এটা হয়তো ইন কোর্স অফ টাইম এটা হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে সামনে তো নির্বাচনের কথা চলছে, তো আপনার কি মনে হয় সুষ্ঠুভাবে সফলভাবে কি নির্বাচন হবে বা হওয়ার সম্ভাবনা আছে? নির্বাচন এমন একটা অনুষ্ঠান যেখানে আপামর জনতা তথা দেশের সকল রাজনৈতিক দলের একটা সক্রিয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রয়োজন।
এই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যদি নিশ্চিত করা না যায়, তাহলে সামনের নির্বাচনে অতীতি নির্বাচনের মতো হবে। যেমন আমরা দেখেছি গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই বা বামপন্থী দলগুলো অংশগ্রহণ করে নাই, যে কারণে নির্বাচনকে অনেকে বলেছেন যেটা পাতানো খেলা, এটা একতরফা নির্বাচন, এই নির্বাচনে কোনো জনপ্রিয়তা যাচাই করা যায় নাই, একতরফা একটা নির্বাচন হয়েছে, এই ধরনের একটা অপবাদ শোনা গেছে বিগত সরকারের উপরে। ঠিক একইভাবে যদি আমরা সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে যদি আমরা সকল দলগুলোকে আনতে না পারি এবং লেভেল প্লেয়িং গ্রাউন্ড যদি করতে না পারি, তাহলে সে নির্বাচন করা না করা একই কথা হবে। তো সেই লক্ষ্যে সরকার, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কাজ শুরু করেছেন, কিন্তু তিনি কতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটা একটা বিষয়। সবচেয়ে বড় কথা, একটা সরকারের মধ্যে যদি একটা সমন্বয়ের যে একটা বিষয় থাকে, সমন্বয় বিষয়টা কিন্তু আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে না। এই সরকারের যে দায়িত্বে আছেন, সে তার নিজ দায়িত্ব থেকে কথা বলছেন, এই কথাগুলোর পেছনে যে সরকারের অনুমোদন কতটুকু আছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো এতে একটু শঙ্কাও সৃষ্টি হচ্ছে যে আসলে নির্বাচনের আয়োজন হয়তো হবে, সে আয়োজনে লেভেল প্লেয়িং গ্রাউন্ড হবে কিনা, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে কিনা, তা এখনও কিন্তু পরিষ্কার না। আরও কদিন যাওয়ার পরে, বিশেষ করে নির্বাচন তফসিল ঘোষণা করার পর বোঝা যাবে দেশের রাজনৈতিক বা নির্বাচন কেমন হচ্ছে, কী ধরনের হচ্ছে, এটা আরও কয়েকদিন পরে বোঝা যাবে। আচ্ছা, আমি এখন আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। আমি জানতে চাই যে এই যে গণহারে যে গ্রেপ্তার হচ্ছে, এটার বিষয়ে আপনার মতামত কি? আসলে একটা রিজিম চেঞ্জ হওয়ার পরে পুরাতন রিজিমের যারা সরাসরি বিভিন্ন অপরাধ বা রাজনৈতিক তৎপরতায় জড়িত ছিল, তাদের সকলকে গণহারে গ্রেপ্তার করা ঠিক নয়। যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, ফৌজদারি অপরাধের অভিযোগ থাকে, কেবল তাদেরকেই গ্রেপ্তার করাটাই শ্রেয়। এখন দেখা যায় যে কোথাও একটা হত্যাকাণ্ডের কথা বলে সাথে আরও অজ্ঞাত 200-300 নামে একটা চার্জশিট দিয়ে দেওয়া হয়। সেই অজ্ঞাত নামের উপরে দেওয়া মানে হলো পুলিশকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া, পুলিশ যাকে খুশি তাকে ধরতেছে এবং অজ্ঞাতের একজন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এতে জনমনে ভীষণ রকমের ক্ষোভ সৃষ্টি হয়েছে। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টা বিবেচনা করে দেখবেন। আচ্ছা, এই যে এখন তো বর্তমান সরকার এখন আছে, ডক্টর ইউনূস, তো আপনি কি মনে করেন এই অর্থনীতির দিক দিয়ে কতটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কতটা এগিয়ে যাচ্ছে? আমরা শুনতে পেরেছি যে শেখ মুজিবুরের ছবি টাকাতে থাকবে না, খুব শীঘ্রই টাকা ছাপানো হবে। তো এই সব বিষয়গুলো নিয়ে আপনার মানে চিন্তা ভাবনা কি, আপনি কি ভাবছেন? আমি মনে করি যে প্রফেসর ইউনূস সাহেব একজন বিদগ্ধ ব্যক্তি, তিনি প্রখ্যাত একজন অর্থনীতিবিদ। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ক্ষেত্র থাকে, অর্থনীতির ক্ষেত্রে হয়তো ওনার অনেক বেশি পাণ্ডিত্য আছে, কিন্তু রাজনৈতিক বা প্রশাসনে ওনার কতটুকু পাণ্ডিত্য আছে এটা এখনো উনি প্রদর্শন করতে পারেননি। আর গত 4 মাসে দৃশ্যমান কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু বা সম্পাদন কোনোটাই এখন পর্যন্ত হয়নি। রাষ্ট্রীয় জীবনে 4 মাস কিন্তু অনেক বড় সময়। কোনো প্রজেক্ট নেওয়া বা প্রজেক্ট লঞ্চ করা বা এগিয়ে নিয়ে যাওয়াটা, এর কোনো লক্ষণ আমরা এই পর্যন্ত দেখিনি। আর আপনি যেটা বললেন যে টাকার উপর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নেওয়া, নিতেই পারে। যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে, তখন আবার তারা বঙ্গবন্ধুর ছবি দিবে। এটা কিন্তু সলিউশন না। একটা কনসাসনেস ভিত্তিতে আপনার একটা জাতীয় কর্ম সম্পাদিত হতে পারে। আপনার জর্জ ওয়াশিংটনের ছবি আমেরিকান ডলারের মধ্যে 200 বছর যাবৎ ছাপা হচ্ছে। কত সরকারি টাকার উপর থেকে আপনার ছবি পরিবর্তনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। ভারতের মহাত্মা গান্ধী
তিনি একজন ভারতের একজন, আমরা ভারত তাদেরকে ভাগ্য বিধাতা বলেন, কিন্তু সেই কত সরকার আসলো, কংগ্রেস গেল, বিজেপি গেল, আরো কত সরকার আসছে, ভারতের মহাত্মা গান্ধীর ছবি নিয়ে কিন্তু কেউ টানাটানি করেনি। তো আসলে একজনের ছবি টাকার থেকে সরিয়ে নিলেই কি আর না নিলেই বা কি, বিষয়টা হলো মানুষের অন্তরের। মানুষ যদি অন্তরে তাকে লালন করে তাইলে টাকা থেকে সরালেই বাইরের থেকে টাকা ছবি মুছে দেওয়া, পোস্টার থেকে ছাপিয়ে ছবি নামিয়ে ফেলা, কিংবা রোমে যে ছবি টানানো হয় সে নামিয়ে ফেলা, এগুলো কোনো বিষয় না। বিষয় হলো যে তিনি মানুষের মনের মধ্যে আছেন কিনা। যদি থাকেন উনি থেকেই যাবেন, আর যদি না থাকেন শত চেষ্টা করেও আমরা ওনাকে রাখতে পারবো না। এটা ভবিষ্যতই বলবে, আমাদের দেশই বলবে, জনগণই বলবে এই টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকবে কি থাকবে না। সর্বশেষ আপনার মন্তব্য কি? আমি যেটা মনে করি যে সমাজ, রাষ্ট্র ব্যবস্থা এবং সংস্কৃতি নিয়ে আলোচনা চলতেই থাকবে। এই আলোচনায় আমাদের সমাজের দুর্বল দিকগুলি উঠে আসবে, আমরা এগুলি সংশোধন করব, নতুন করে আমরা আমাদের সমাজকে সাজাবো, রাষ্ট্রকে সাজাবো, আগামী প্রজন্মকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমাদের উপহার দিয়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন আমাদের। তো বন্ধুরা বুঝতেই পারছেন দেশের পরিস্থিতি কতটা ভালো কতটা মন্দ আজিজুর রহমানের কথাতেই বোঝা যাচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর এরকম প্রোগ্রাম দেখতে অবশ্যই আমার এনআর টিভিটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নাহার ব্লগে লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত কি। তো ভালো থাকুন সবাই, টাটা। আচ্ছা, আপনারা ধন্যবাদ, ইনশাল্লাহ আবার দেখা হবে।